দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। কর জিডিপির অনুপাত 14% নেওয়া গেলে প্রয়োজন হবে না বৈদেশিক ঋণ, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার তাগিদ। ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে এলাচের বাজার, 2 মাসে দ্বিগুণ হয়েছে দাম। ই কমার্সে লোপাট হওয়া 535 কোটি টাকার মধ্যে 407 কোটি ফেরত, বাকিটা পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরামর্শ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কর জিডিপির অনুপাত 14% নেওয়া গেলে রাষ্ট্র পরিচালনায় সরকারকে আর বৈদেশিক ঋণ নিতে হবে না। আর সেই লক্ষ্য অর্জনে রাজস্ব ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। একই সঙ্গে নীতির ন্যায্যতা আর ব্যয় সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে তারা। রোববার রাজধানীতে সংস্থাটি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। প্রতি বছর রাষ্ট্র পরিচালনায় সরকার যত টাকা খরচ করে তার 1/3 ধার করতে হয় বিদেশ থেকে। হিসাব বলছে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ এখন 100 বিলিয়ন বা 10,000 কোটি ডলারের বেশি, যার সুদ আসল বাবদ প্রতি বছর গড়ে 400 কোটি ডলারের মতো শোধ করতে হয় সরকারকে। সিপিডি বলছে এত ধার করতে হতো না যদি মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতের কর আদায় বাড়ানো যেত, যা এখন আছে মাত্র 8.5%। এই বছর যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে, এটা হবে না। এটা আমরা সবাই জানি, মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন। বৈদেশিক ঋণ আমাদের অনেক সময় দরকার হয় প্রযুক্তি ইত্যাদির কারণে, কিন্তু থিওরিটিক্যালি স্পিকিং আমার বৈদেশিক ঋণেরও দরকার হয় না যদি আমি এটাকে 14-15%ও নিয়ে যেতে পারি। সেখানেই কিন্তু ডিজিটালাইজেশনের প্রশ্নটা আসে। যে ডিজিটালাইজেশন ইত্যাদির কথা আমি বলছি, এটা শুধুমাত্র যদি আমি আহরণের ক্ষেত্রে রাখি, ব্যয়ের ক্ষেত্রে না নিতে পারি, তাহলে কিন্তু এটা পুরো ফলাফল দিবে না। নতুন কর দিলাম এত, পুরানা করের সমন্বয় করে ছাড় দিয়ে দিলাম এত, এবং দক্ষতা উন্নয়ন করে আমি নিয়ে আসলাম হলো এত। এই মোট কর হলো গত করের সাথে এই করের পার্থক্যের, এইটি হলো প্রমাণ। এই স্বচ্ছতাটা কিন্তু একটা গাণিতিক হিসাব না, এটা একটা সামাজিক হিসাব, এটা একটা রাজনৈতিক হিসাব। আলোচনায় বলা হয় টেকসই ডিজিটালাইজেশনের মাধ্যমে 2030 সাল নাগাদ কর জিডিপির অনুপাত 16% উন্নীত করা সম্ভব। এজন্য কর ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তনের তাগিদ দেওয়া হয়। পরামর্শ আসে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আর ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস প্রকল্প দ্রুত বাস্তবায়নের, যা বিবেচনার আশ্বাস দিয়ে বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানান কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় নিরীক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রণোদনা বাড়ানো হবে ইএফডি ব্যবহারেও। যদি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সিস্টেমটা করতে পারি তাহলে হয়তো আমাদের এই রিটেল ভ্যাটের ক্ষেত্রে আমি ইএফডি মেশিনের জায়গাটাকে আরও ত্বরান্বিত করতে পারবো। যখনই একজন কাস্টমার দেখবে যে আমি ইনভয়েসটা স্ক্যান করলে 2 টাকা 4 টাকা 5 টাকা যাই হোক আসে, এবং বছর শেষে বা মাস শেষে আমি মাঝে মাঝে চেক করি আমার কত, দেখলাম যে 1200 টাকা জমা হয়েছে, 1500 টাকা জমা হয়েছে, তার একটা আগ্রহ তৈরি হবে ওই ইনভয়েসটা স্ক্যান করার জন্য। গত অর্থ বছরেও কর্পোরেট ট্যাক্সে কিছু ছাড় দেওয়া হয়েছিল যদি সব ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে করা হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন আপত্তি এসেছে যে আমরা তো ছাড়ের সুবিধা নিতে পারলাম না, কারণ আপনারা বলেছেন ক্যাশ ট্রানজ্যাকশন করা যাবে না। তো আমরা কিভাবে ক্যাশলেস ইকোনমি হব যদি আমাদের বড় বড় ব্যবসায়ীরা ক্যাশেই ট্রানজ্যাকশন করতে চান? তাই করের আওতা বাড়ানোর জন্য নাগরিকদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন বলেও উল্লেখ করা হয় আলোচনায়। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদুল আজহার আগে গেল 2 মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে তা হাত বদল করে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ ব্যবসায়ীরাই। আব্দুল্লাহ রাকিবকে সাথে নিয়ে নাজবুল সাদেকের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জীব দে ও রবিউল টিপু। সুঘ্রাণের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজিতে দাম উঠেছে 3,500 টাকারও বেশি। এখন এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা 2800 টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার 2950। চট্টগ্রাম কাস্টমস দিয়ে আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 64 চালানে আমদানি করা এলাচের রাজস্ব সহ দাম পড়েছে 1264 টাকা 22 পয়সা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদের সর্বোচ্চ খরচ ধরে হিসাব করলেও প্রতি কেজি এলাচ 1,500 টাকার বেশি হওয়ার কথা নয়।
দেশে বছরে এলাচের চাহিদা প্রায় 7,600 টন। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থ বছরে এরই মধ্যে প্রায় 8,000 টন এলাচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে 6,000 মেট্রিক টনের বেশি দেশে এসেছে। আইপি অনুমোদনের পথে আছে আরও, তাই বর্তমানে এলাচের কোনো সংকট নেই। আশা করি সামনের 2 মাসে আমাদের মোর দেন 1000 মেট্রিক টন চলে আসবে। সুতরাং আমদানির ক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে কোনো ক্ষেত্রেই আমদানি এখানে কম হবে না। পর্যাপ্ত পরিমাণে আমাদের আইপি দেওয়া আছে হেড অফিস থেকে, এবং সেই আইপি অনুসারে আমদানিকারকরা প্রতিদিন এই এলাচ বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আমদানি কম হওয়ার কিংবা বাজারে ক্রাইসিস হওয়ার এই ধরনের কোনো ইস্যু আমাদের দেশে নাই। তাহলে এমন মূল্য বৃদ্ধির কারণ কি? পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় পণ্যটি আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিউ স্লিপের মাধ্যমে পণ্য বুকিং দেয় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। বছরে 7,000 টনের মতো চাহিদা হলেও প্রতিদিনই ডিউ স্লিপের মাধ্যমে এখানে এলাচ ট্রেডিং হয় প্রায় 1000 টন। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলছে এলাচের দামের ওঠানামা। ট্রেডিংয়ের মাধ্যমেও এটা একটু হাত বদল হওয়ার কারণে, স্লিপের হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে, তবে 4000 ক্রস করছিল। আইনগত বৈধতা না থাকলেও খাতুনগঞ্জের এই ডিউ স্লিপ ব্যবসার রমরমা হাট বসে হাজী সোনামিয়া মার্কেট ও হক মার্কেট ঘিরে, যাতে কয়েকটি ছাড়া অন্য দোকানগুলোতে নেই নাম ফলক। খাতুনগঞ্জের সব ব্যবসা সকাল থেকে শুরু হলেও এখানে দুপুর 2টা থেকে হয়। সকালে বন্ধ পেলেও দুপুরে দেখা যায় মার্কেটের নিচতলায় গলিতে শতাধিক মানুষের জটলা, যাদের সবাই ডিউ স্লিপ ব্যবসায়ী। মার্কেটের কোনো প্রতিষ্ঠানে এলাচের দেখা নেই, তবু ঝুঁকি নিয়ে অল্প সময়ে লাভের আশায় এই চক্রে জড়িয়েছেন নানা বয়সী মানুষ। কোনো গ্যারান্টি নেই, কোনো কাগজপত্র নেই। এখানে আপনি যদি তদন্ত করতে চান সোর্স লাগাতে হবে। আপনি সাংবাদিকের ক্যামেরা এসে ধরতে পারবেন না। পাইলে ভালো, না পাইলে খারাপ। এটা গিয়ে পেলে বিজনেস, না পেলে জুয়া। এখানে স্লিপ কিনতে হলে মানে টাইপিটিশন দিয়ে মানে 4-5 দিন 10 দিন মেয়াদে নিতে হয়। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। এসব নিয়ন্ত্রণ করে কয়েকটি ডিউ স্লিপ ট্রেডিং প্রতিষ্ঠান। সংবাদ সংগ্রহ করতে গেলে তর্কে জড়ায় কয়েকজন। অবশ্য নাম ফলকহীন এসব প্রতিষ্ঠানের দাবি বাজার নিয়ন্ত্রণ করে না তারা। আমরা একটা সোদা দিয়ে বলে যে সোদা অমুকের কাছে আছে, অমুক দিয়ে দিচ্ছে, ব্যাস গেল। ট্রেডিং হয় এই মার্কেটটাতে, হ্যান্ড টু হ্যান্ড ট্রেডিং হয়। এখানে ইম্পোর্টার থেকে আপনি নেবেন, আপনার থেকে আরেকজন নেবে, আরেকজন থেকে আরেকজন নেবে, এটাতে ট্রেডিং হচ্ছে। এর সাথে কি আমদানিকারকরাও জড়িত? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তা অস্বীকার করেন আমদানিকারকরা। 33 লাখ টাকা এক টনের দাম, তাহলে 30,000 টাকা দিয়েছিলি বেচা মানে ওই টাকাটা তো প্রফিট হবে। ও টাকা থাকলে না টাকা ঢুকাইতে পারবে। এই ধরনের কার্যক্রমের জন্য মার্কেটটা আসলে অস্থিরতা করতেছে। কোনো পণ্য মজুদ না থাকলেও কেবল স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। এই প্রক্রিয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান তারা। যে এলাচগুলো ঢাকার বাজারে হচ্ছে 3000 টাকা, একেই ডেটের এই বাজারে এখানে হচ্ছে যে আপনার প্রায় 4100 টাকা পর্যন্ত চলে গেছে। এখন হঠাৎ করে কমে ধরেন আবার 3300 টাকা, আবার 3600 টাকা হয়ে গেছে। অর্থাৎ এগুলো কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী নামে বলবে এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্র। দুদিনের ব্যবধানে যে এলাচের দাম বেড়েছে 500 টাকা। এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংজ্ঞার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। আরএস জাম্বো, এলএমজি, এসএমজি, জেবিসি ও এসবি সহ বিভিন্ন নামের ও গ্রেডের এলাচ রয়েছে। আমদানি হওয়া সিংহভাগ এলাচ আসে গুয়াতেমালা থেকে। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ই কমার্স প্রতারণার মাধ্যমে লোপাট হওয়া 535 কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত 407 কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা কবে এবং কোন প্রক্রিয়ায় পাওয়া যাবে সে বিষয়ে আসছে মাসেই সিদ্ধান্ত হবে। রোববার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানানো হয়, যেসব প্রতারিত গ্রাহক এখনও অভিযোগ দায়ের করেননি তাদের সুবিধার্থে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে। বড় মূল্য ছাড় আর চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের অন্তত 535 কোটি টাকা লোপাট করেছিল দেশের বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান। পরে সরকারের হস্তক্ষেপে সেই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে,
লোপাট হয়ে এই টাকার ৭৫% ফেরত দিয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো। বাকি টাকা ফেরত দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা জুনের শেষে এই সংক্রান্ত প্রতিবেদন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জমা দেবে। তারপরেই আসবে সিদ্ধান্ত, যদিও কারসাজিতে জড়িতদেরই সেই কমিটিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত 407 কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে। 127 কোটি টাকা এখনও আপনার ফেরত দেওয়া যায়নি। আমরা একটা টাইমলাইন করে দিয়েছি 15 ওয়ার্কিং ডের মধ্যে তারা এই 127 কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে। এই রিপোর্টটা আমাদের আজকের সিদ্ধান্তের আলোকে একটা রেজুলেশন আমরা আজকে বা কালকের মধ্যে করে ফেলব, আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ই কমার্সে পণ্য কিনে প্রতারিত যেসব গ্রাহক এখন পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানায়নি, তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। এজন্য গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাদের অভিযোগ জানানোর আহ্বান জানাবে সংস্থাটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগ জানাতে হবে। একটা পত্রিকায় হয়তো বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দেব যে যার যার অভিযোগ যেটা আছে সেটা হয়তো একটা টাইমলাইন দিয়ে দেবে এর মধ্যে সেগুলো দাখিল করার জন্য, এবং এটির পরে আমরা ধরে নেব যে এটি নিষ্পত্তি হয়ে গেছে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতারণার মাধ্যমে টাকা লোপাট করা ই কমার্স প্রতিষ্ঠানের কর্ণধাররাও, যারা অতীতের জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের পাওনা টাকা বুঝিয়ে দেবার আশ্বাস দেন। সারাক্ষণ এই আমাদের জন্ম বা আমাদের কার্যক্রম সবকিছুর একটাই উদ্দেশ্য, আমরা দেশের ই কমার্সের সুষ্ঠু পরিবেশ স্যারের নেতৃত্বে বা স্যারদের নেতৃত্বে, এই বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ইনশাল্লাহ বজায় রাখবো। ভবিষ্যতে কোনো ধরনের কারো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, মানে ধরেন আমার হাতটা ভেঙে গেছিল, এখন ওই হাত দিয়েই কাজ করতেছি, জোড়া লাগতে একটু সময় লাগতেছে, বাট জোড়া লাগবে আরো আগের মতোই, আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ই অরেঞ্জ, ধামাকা ও আনন্দের বাজারের মাধ্যমে যেসব টাকা পাচার হয়ে গেছে সেসব প্রতিষ্ঠানের মানি লন্ডারিং এর বিষয়ে সিআইডি কাজ করছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সারা দেশে স্মার্ট ওএমএস কার্ডের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। এর ফলে এক ব্যক্তির একাধিকবার চাল ও আটা নেওয়া বন্ধ হবে। রোববার এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান খাদ্যমন্ত্রী। দেশে খাদ্যে মূল্যস্ফীতি এখন 10% উপরে। উচ্চ মূল্য প্রায় সব ধরনের নিত্য পণ্যের। বাজারে মোটা চাল হিসেবে পরিচিত বিয়ার 28 আর পাইজাম বিক্রি হচ্ছে 53 থেকে 55 টাকায়, আর খোলা আটা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। বাজারের এই দরের অর্ধেক মূল্যে মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প বাস স্ট্যান্ডে ওএমএস এর ট্রাক থেকে চাল কিনতে এসেছেন মনোয়ারা বেগম। পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়ার কাজ করা মনোয়ারার বেতনের 4000 টাকা আর দিনমজুর ছেলের উপার্জিত অর্থ দিয়েই চলে 5 জনের সংসার। তাই তো কিছুটা সাশ্রয়ের আশায় দাঁড়িয়েছেন ওএমএস এর লাইনে। আমার কপালে অনেক দুঃখ, স্বামী নাই, আমি প্রাইমারি স্কুলের আয়ার কাম করি, আমি সরকারি দপ্তর হয়ে পেনি। আমার ছেলে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়ে চাকরি হয় না, বিআরটিসি ডেলি বেসে চাকরি করে কোনো জায়গায় চাকরি পাইতেছি না। তার মতো আরও 1200 সুবিধাভোগী পরিবার এই কেন্দ্র থেকে ওএমএস এর চাল ও আটা সংগ্রহ করতে পারবেন, যেখান থেকে একজন ক্রেতা সপ্তাহে একদিন 30 টাকা দরে 5 কেজি চাল ও 24 টাকা দরে 5 কেজি আটা নিতে পারবেন। সিরিয়ালে নেওয়া তো খুব কষ্ট হয়, আইসে ঘুরে যাওয়া লাগে, আর মাসে 2-1 দিন হয়তো নিতে পারি, এরকম হয়। আর এখন তো কাট করলাম, এখন কয়দিন নিতে পারবো তা বুঝতে পারতেছি না, নেওয়ার পরে বুঝতে পারবো। 5টা রবিবারও পরে, আবার 4টা রবিবারও পরে। 4বার পড়লে 4বার পাইতাম, 5বার পড়লে 5বার পাইতাম। এখন ওই অনুযায়ী পাবো, কার্ডে লেখা আছে। আমাদের যেমন আয় ওই আপনার ওই দামে কিনা জানা, এটা নিলে আমাদের সুবিধা। সপ্তাহে আমার মানুষ সংসারে যেমন মানুষ 5 জন 10 কেজি চাল লাগতো, যেমন দুইবার নিতাম। সপ্তাহে 4 বার পাইছিলাম, এখন তো সপ্তাহে একবার তো হয় না। খাদ্য বিভাগ বলছে রাজধানীর 100টিরও বেশি স্থানে এই ওএমএস এর কার্যক্রম চলবে, যা ঢাকার বাইরের বিভাগীয় শহর ও জেলা শহর মিলে সারা দেশে 14 লাখ উপকারভোগী এই পণ্য নিতে পারবেন। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এক ব্যক্তি একাধিকবার পণ্য নেয়ার প্রতারণা ঠেকাতে স্মার্ট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রকৃত উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানো সহজ হবে, যা পর্যায়ক্রমে সারা দেশেই চালু করা হবে। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন যারা বাদ গেছে তাদের কি হবে, যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই।
কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, ডুপ্লিকেশন যেন না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে জানানো হয় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে চায় সরকার। এজন্য চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধানে 2 টাকা করে বাড়ানো হয়েছে গেল বছরের থেকে। জনাব ইসমাইল রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন করে আরও 2টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। এতে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বেড়ে 217তে দাঁড়িয়েছে। সনদ পাওয়া কারখানা দুটি হচ্ছে বটম অ্যান্ড শর্ট ওয়্যার কোম্পানি এবং কেসি জ্যাকেট ওয়্যার কোম্পানি। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এই পরিবেশ বান্ধব সনদ দিয়েছে। দুটি কারখানায় সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ লিড প্লাটিনাম সনদ পেয়েছে। রোববার রাজধানীতে কারখানা দুটির মালিকানা প্রতিষ্ঠান নিপা গ্রুপের কার্যালয়ে এক অনুষ্ঠানে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রতিনিধিরা এই সনদ হস্তান্তর করেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 86 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5431-এ। বেচা কেনা হয়েছে 409 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 22টির, কমেছে 347টির, আর অপরিবর্তিত আছে 19টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিয়া স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসিএক্স ক্লোজ হয়েছে 5431.28 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 86.14 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 39.5% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর, ফলোড বাই এনবিএফআই এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। আজকে টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। টার্নওভারের দিক থেকে আজকে মোস্ট ট্রেডেড স্টক ছিল বিচ হ্যাচারি লিমিটেড, ফলোড বাই ই জেনারেশন লিমিটেড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। চীনের অবিকৃত বেশ কিছু ভবন কিনে নেবে দেশটির সরকার, যা পরবর্তীতে সাশ্রয়ী দামে বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। এর পাশাপাশি শিথিল করা হবে বন্ধকি আইন, কমবে সুদ হারও। সংকটে থাকা আবাসন খাতের পুনরুদ্ধারে এমন সব উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে শত শত ভবন, জনমানব শূন্য ভুতুড়ে এক নগর যেন। ভবনগুলো নির্মাণ কাজ শুরু করা হলেও এক পর্যায়ে তা বন্ধ হয়ে গেছে। চীনের পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশটির আবাসন খাতে খালি পড়ে আছে এমন 65,000 বর্গ কিলোমিটার ভবন। এর বাইরেও আছে ক্রেতাদের অগ্রিম টাকায় শুরু করার পর কাজ বন্ধ হয়ে যাওয়া স্থাপনাও। চীনের অর্থনীতির একটা বড় অংশ আবাসন খাত। দেশটির মোট জিডিপির প্রায় 30% আসে এ খাতটি থেকে। গেল কয়েক দশক ধরে আবাসন খাত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রাখতে সাহায্য করেছে। চাহিদা বাড়তে থাকায় ভবন নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগ করতে থাকে আবাসন কোম্পানিগুলো। তবে 2021 সালের পর শুরু হয় সংকট, যখন ব্যাংক ঋণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে সরকার। মূলত ব্যাংক ঋণ নিয়ে ভবন তৈরি করে চীনের আবাসন কোম্পানিগুলো, পরে তা বিক্রি করে ঋণ পরিশোধ করা হয়। ঋণের সুদ হার বৃদ্ধিতে বিপাকে পড়ে এসব কোম্পানি। বন্ধ করে দেয়া হয় একের পর এক প্রকল্পের কাজ। এর মধ্যে ঋণের দায়ে দেউলিয়া হয়ে পড়ে চীনের বৃহত্তম আবাসিক কোম্পানি এভারগ্র্যান্ড। চলতি বছর দেশের আরেক বড় আবাসন কোম্পানি কান্ট্রি গার্ডেনও ঋণখেলাপি হয়ে পড়ে। আবাসন খাতের সংকটে নেতিবাচক প্রভাব পড়ে দেশটির প্রবৃদ্ধিতে। এমন অবস্থায় অবিকৃত ভবন কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে চীন সরকার, যা পরে সাশ্রয়ী দামে বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। তবে কতগুলো ভবন কেনা হবে, কবে থেকে এই কার্যক্রম শুরু হবে আর এই উদ্যোগের অর্থায়ন কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর পাশাপাশি বন্ধকি আইনও শিথিল করা হবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। যদিও এসব উদ্যোগ আবাসন খাতের জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। I'm not strongly convinced about the effectiveness of this measure. So we are now seeing extended crisis which primarily revolves around the balance sheet of property developers. And with that in mind, I think the better way is really to directly nationalize the travel developers or ask some other financially more healthier enterprises to directly take over them. Yeah, so this way you can, as a government, you can inject home buyers' confidence with a state guarantee.
আবাসন খাতের জন্য ব্যাংক ঋণের সুদ হারে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ছাড় দেওয়া হবে ডাউন পেমেন্টের শর্তাবলীতেও। শুক্রবার এমন সব ঘোষণার পর একদিনেই চীনের আবাসন খাতের শেয়ারের দর বেড়েছে 8%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।